স্বাগত চ্যানেল 24 এর ডিজিটাল বুলেটিন নিউজলাইন 24 এ আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। শিশু সাজিদের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। মায়ের সাথে যাওয়ার সময় পরিত্যক্ত গর্তে পড়ে যায়, পরে 32 ঘন্টা পর মৃত উদ্ধার করা হয়। এ ঘটনা মনে গভীর দাগ কাটে নাটোরের এক কৃষকের। উদ্ভাবন করেছেন লোহার তৈরি বিশেষ এক খাঁচা, যা দিয়ে 200 ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশু উদ্ধার করা সম্ভব। দেশের বিভিন্ন স্থানে গভীর গর্ত বা পাইপে পড়ে শিশু মৃত্যুর খবর প্রায়ই শোনা যায়। এর মধ্যে ঢাকার শাহজাহানপুরের জিহাদ, চট্টগ্রাম রাউজানের মিসবাহ এবং সবশেষ রাজশাহী তানোরের 2 বছর বয়সী শিশু সাজিদের মৃত্যু নাড়া দেয় দেশবাসীকে। অন্য সবার মতো অপ্রত্যাশিত এসব মৃত্যু মনে দাগ কাটে নাটোর সদরের বড়বাড়িয়া গ্রামের কৃষক তারা মিয়ার। উদ্ভাবন করেছেন বিশেষ এক লোহার খাঁচা, যা দিয়ে দ্রুত উদ্ধার করা যাবে গভীর গর্ত বা পাইপে পড়ে যাওয়া শিশু। 10 থেকে 12 ইঞ্চি ব্যাসার্ধের খাঁচার নিচের অংশে রয়েছে বিশেষ লক। এর গায়ে বাঁধা সুতায় টান দিলে খাঁচার প্রস্থ ছোট হয়ে আসে, ফলে পাইপে পড়ে যাওয়া শিশুর পা আটকে যায়। পরে দড়ি ধরে টান দিলেই নিরাপদে উঠে আসে আটকে পড়া শিশু। রাজশাহী তানোর একটা বাচ্চা গভীর নলকূপে পড়ে গেল। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও বাচ্চাটা উদ্ধার হলো না। প্রায় 32 ঘন্টা পরে উদ্ধার করেছে তাকে মৃত। ওই সময় থেকে আমি কাজটা হাতে নিয়েছি, মাথায় নিয়েছি, নিয়ে কাজ করা শুরু করলাম। শুরু করে আমি একটি আবিষ্কার করেছি। প্রাথমিকের গণ্ডি না পেরোলেও বাস্তব অভিজ্ঞতা থেকে এমন অভিনব যন্ত্র উদ্ভাবন করেছেন তারা মিয়া। বলছেন, ক্যামেরা ও আলোর সংযোজন করা গেলে উদ্ধার তৎপরতা আরও দ্রুত ও নিরাপদ হবে। এর মধ্যে সিসি ক্যামেরা লাগবে, অক্সিজেনের ব্যবস্থা করা দরকার, লক ব্যবস্থা আরো শক্তিশালী মজবুত করা দরকার, এবং যে রডগুলো আমি করেছি ওইগুলো আরো আধুনিকভাবে যদি আমি করতে পারি তাহলে আরো শক্তিশালী মজবুত আকারে এটা তোলা সম্ভব। তারা মিয়ার এমন উদ্ভাবনে খুশি স্থানীয়রা। বলছেন, সরকারি উদ্যোগে এই যন্ত্রকে আধুনিকায়ন করা গেলে আগামীতে এমন দুর্ঘটনা অনেকটাই রোধ করা যাবে। আমাদের এলাকার জন্য এটা খুবই একটা গর্বের বিষয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এমন একটা প্রযুক্তি এমন একটা আবিষ্কার বাংলাদেশে খুবই দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ধারণ করে বা এটাকে নিয়ে যদি গবেষণা করে তাহলে অনেক বড় বড় উন্নত প্রযুক্তিকেও হার মানাবে বলে বিশ্বাস করি। বিশাল একটা বিষয় যে এটা যদি আসলে মডিফাই করিয়া, এটা যেমন হাইড্রোলিক সিস্টেম করিয়া, ভিতরে ক্যামেরা দিয়ে আলোর ব্যবস্থা করিয়া যদি এটা একটা যন্ত্র হিসাবে আবিষ্কার করা যায় তাহলে অবশ্যই দেশের জন্য মঙ্গল হবে। এই প্রযুক্তির আধুনিকায়নে খরচ হতে পারে আনুমানিক প্রায় 7 লাখ টাকা। বিপরীতে উদ্ধার তৎপরতা চালানো যাবে 300 ফুট গভীরতা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জুনিয়র বৃত্তিতে দেশ সেরা দিনাজপুরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। শিরোনামেই যেন গর্বের দীপ্তি। এই সাফল্য শুধু সংখ্যার গল্প নয়, এটি স্বপ্ন, পরিশ্রম আর শৃঙ্খলার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। কোন জাদুমন্ত্রে মিলল এমন সাফল্য, সেই গল্প জানাচ্ছেন বিপুল সরকার সানি। উৎসবের আমেজ এখন দিনাজপুর চিরির বন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এই প্রাঙ্গণে। শিক্ষার্থীদের চোখে আনন্দের ঝিলিক, মুখে গর্বের হাসি। তারা বলছেন, নিয়মিত পড়ালেখা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান আর নিজেদের আন্তরিক প্রচেষ্টাই এনে দিয়েছে এই অসাধারণ সাফল্য। ভবিষ্যতেও তারা এই ধারা অব্যাহত রাখতে চায়। 2025 সালে অনুষ্ঠিত জেএসসি বৃত্তি পরীক্ষায় আমাদের স্কুল থেকে 84 জন বৃত্তি পরীক্ষা দিয়েছিল। সেখান থেকে 84 জনের মধ্যে 84 জনের বৃত্তি পেয়েছে। এত ভালো রেজাল্টের পিছনে সবচেয়ে মূল কারণে রয়েছে আমাদের পরিশ্রম, শিক্ষকদের ডিসিপ্লিন, আমাদের নিয়মিত যে ক্লাস টেস্টগুলো নেওয়া হতো এবং ভালোভাবে দিক নির্দেশনা। আমাদের শিক্ষকদের একটা ধারাবাহিক পদ্ধতি, একটা গতানুগতিক ধারা বজায় ছিলই বলে আমাদের এই অসাধারণ এবং আমরা বাংলাদেশের শীর্ষে অবস্থান করতে পারছি। কারো সমস্যা হয় কোনো বিষয় বুঝতে, তাহলে শিক্ষক তার কাছে গিয়ে পার্সোনাল ভাবে বুঝাই দেয়। যখন আমাদের টেনশন ছিল পরীক্ষা যে কেমন হবে, তখন স্যারেরা অনেক ভালো কিছু কথাবার্তা বলে আমাদেরকে মোটিভেট করেছে। একটা পাঠ্যপুস্তকের বাইরে কিছু আসেনি, সব পাঠ্যপুস্তক থেকে এসেছে। আর যদি পাঠ্যপুস্তক হয় তাহলে পাশাপাশি সহায়ক বই বা গাইড বুক আমরা করতে পারি। এর পরবর্তীতে যারা থাকবে তারাও আশা করি এর থেকেও ভালো রেজাল্ট করবে, তারা হয়তো সবাই ট্যালেন্ট ফুলে পাবে। এটা একটা প্রত্যন্ত এলাকা, তাই আমাদের স্কুল সারা বাংলাদেশে পরিচিত হওয়ার সুযোগ আগে পেয়েছে, কিন্তু সেরকম ভাবে পরিচিত হতে পারে। অভিভাবকদের কণ্ঠেও একই সুর। সন্তানদের এমন সাফল্যে তারা গর্বিত
আপ্লুত। তাদের মতে শিক্ষকদের আন্তরিকতা, সুশৃঙ্খল পরিবেশ আর শিক্ষার প্রতি নিবেদনই গড়ে তুলেছে এই অনন্য অর্জন। স্যারকে ফোন দিলাম, ওদের ক্লাস টিচারকে। স্যার বলতেছে ও তো ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। মানে আমি ওই সময়কার অনুভূতি আসলে বুঝাইতে পারবো না। ভিতরে ভিতরে একটা ভালো লাগতেছে যে এখানকার ওভারঅল যতজন পরীক্ষা দিছে সবাই ভালো করছে আর কি। আমি গর্বিত যে এরকম একটি বিদ্যালয় আমাদের দিনাজপুরে অবস্থিত এবং এই বিদ্যালয়ে আমার সন্তান লেখাপড়া করে। এখানকার যে টাইম ম্যানেজমেন্টটা ওনার শিক্ষক এবং আদার্স যারা টোটাল যে টপ ম্যানেজমেন্টটা আছে, এটা টাইম ম্যানেজমেন্টটা মেনটেন করাটার মূল কারণ। এ পর্যায়ে যদি এরকম সুশৃঙ্খলভাবে চলতে থাকে তাহলে তারা ভবিষ্যতে আরো ভালো কিছু করার সম্ভাবনা আছে। এই সাফল্যের নেপথ্যে কি? প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ মমিনুল ইসলাম জানান, সময়ের যথাযথ মূল্যায়ন আর কঠোর শৃঙ্খলাই তাদের মূল মন্ত্র। নিয়মের ভেতর থেকে শেখা আর শেখার ভেতরেই এগিয়ে যাওয়ার এই দর্শনেই এনে দিয়েছে এমন গৌরবময় ফলাফল। আমাদের শিক্ষকদের যে অক্লান্ত প্রচেষ্টা, শিক্ষকদের যে আন্তরিকতা এবং পরিচালনা পর্ষদের যে সিদ্ধান্তগুলো তারা ক্যারি আউট করে, এটাই আমরা মনে করি আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আমরা বলি একজন শিক্ষককে যদি আন্তরিক করা যায়, একজন শিক্ষক যদি আন্তরিক হয়, তাহলে সব কিছু সম্ভব। শতভাগ সাফল্যের এই দীপ্তি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, এ যেন দিনাজপুরের শিক্ষার মানচিত্রে নতুন আলোর রেখা। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন দৃষ্টি কাটছে সূর্যমুখী বাগান। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যোগ করেছে অনন্য নান্দনিকতা, যাতে মুগ্ধ ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ও স্থানীয়রা বলছেন এই পরিবেশ জ্ঞান চর্চা ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। সোনালী আভার সূর্যমুখী যেন সূর্যের আলো ধারণ করে আভিজাতের জানান দিচ্ছে এক একটি ফুল। মৃদু বাতাসে মন্থর দোলায় যেন চারদিকে ছড়িয়ে দিচ্ছে প্রাণের উচ্ছ্বাস, যাতে মুগ্ধ মানবমন। এই দৃশ্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের, যেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও মেতেছেন ফুলের সাথে মিতালিতে। স্মৃতি সংরক্ষণে কেউ তুলছেন ছবি, আবার কেউ করছেন ভিডিও। আমি তো জানতাম না এখানে যে এরকম সূর্যমুখী ফুল গাছ আছে, তো দেখে ভালো লাগতেছে অনেক। সূর্যমুখী গুলা খুব সুন্দর, এখানে ফুলের বাগানটা অনেক বেশি সুন্দর, এই জন্য ছবি তুলতে আসছি, অনেক ভালোই লাগতেছে। আমার থেকে অনেক ভালো লাগছে এন্ড পরিবেশটা অনেক সুন্দর, এখানে আবহাওয়াটা অনেক নীরব, সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। নোয়াখালীতে থাকি বাট কখনো আসা হয় নাই, একটা সুযোগ হইলো আসার, ভালো লাগলো। ক্যাম্পাসে আসছি, আবার কখন আসি না আসি যদি চান্স না পাই, তো এই জন্য ভাবতেছি একটু স্মৃতি হিসেবে রাখার জন্য ছবি তুলে। শুধু ভর্তিচ্ছুরা নয়, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং স্থানীয়রা মজেছেন সূর্যমুখীর মুগ্ধতায়। তাই ছুটির দিনে ক্যাম্পাসের এই অংশ পরিণত হয় পর্যটন কেন্দ্রে। সবার কাছে আসলে ভালো লাগতেছে যে এত সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিবেশে সবাই আসতে পারছে এবং পরীক্ষা দিতে পারছে। বাগানটা মানে সূর্যমুখী ফুলগুলো অনেক সুন্দর, যার কারণে আসছি, ঘুরতেছি, এই আর কি। ছবি তুলতে ভালো লাগতেছে। প্রশাসন বরাবর আবেদন করবো যে নবীপুরীতে আরো যে অভাবিত জায়গা আছে, অবহেলিত জায়গাগুলো আছে, ওখানে সৌন্দর্য বর্ধনের জন্য আরো নানা ধরনের ফুলের বাগানগুলো করা হোক। শিক্ষার্থী ও দর্শনার্থীদের এমন প্রশান্তি দেখে খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য বলছেন, আগামীতে ক্যাম্পাসকে আরো সবুজ ও আকর্ষণীয় করে গড়ে তোলা হবে। খেলার মাঠের পাশেও আমরা সূর্যমুখী ফুলের বাগান করছি, ফলে অভিভাবকরা এবং শিক্ষার্থীরা তারা কিন্তু সূর্যমুখী বাগানে গিয়ে এই গরমের মাঝেও তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে তারা সূর্যমুখী ফুলের যে সৌন্দর্য সেটা উপভোগ করতেছেন। ভর্তি পরীক্ষার্থীরা যারা আসছেন এবং সাথে তাদের অভিভাবকরা আসছেন, আমাদের সূর্যমুখীর এই বাগান দেখে মুগ্ধ হচ্ছেন। যারা এখানে এসেছে, যারা ছবি তুলেছে, এই ক্যাম্পাসের এই স্মৃতিটা তাদের কাছে সারা জীবন থাকবে। তো ক্যাম্পাসটা যেন একদম ছবির মতো সুন্দর হয়, তারা যখনই সেই স্মৃতি আরোপ করে আমাদের এই ক্যাম্পাসটা যেন তারা মানে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমাদের নোয়াখালী কেন্দ্রিক যতগুলো মানুষ তাদের প্রোফাইল পিকচারে সেখানে সূর্যমুখী ছবিটা আসছে এবং আমাদের এনএসটিকে রিপ্রেজেন্ট করে। এই বাগান যেমন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাঙিয়ে তুলেছে, তেমনি সূর্যমুখীর মতো শিক্ষার্থীরাও সমাজে আশার বার্তা ছড়িয়ে দেবে বলে বিশ্বাস শিক্ষকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবার আলোচনায় মার্কিন সঙ্গীত শিল্পী ব্রিটনি স্পিয়ার্স। না, নেতিবাচক নয়, এবার ইতিবাচক খবরের শিরোনাম হলেন বিশ্বজুড়ে পপ প্রিন্সেস হিসেবে পরিচিত এই শিল্পী।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর এবার নিজেকে বদলাতে রিহ্যাবে ভর্তি হয়েছেন স্বেচ্ছায়। তার নতুনভাবে জীবন শুরু করার চেষ্টায় আকুণ্ঠ সমর্থন দিচ্ছে পরিবারও। ব্রিটনি স্পিয়ার্স 90 দশকের শেষ দিকে পপ সঙ্গীতে ঝড় তোলা এই তারকা বেবি ওয়ান মোর টাইম গানের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন। এরপর একের পর এক হিট গান দিয়ে হয়ে ওঠেন পপ দুনিয়ার অন্যতম সফল শিল্পী। গেল 4 মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হন 44 বছর বয়সী এই গায়িকা। গ্রেপ্তারের একদিন পর কারাগার থেকে মুক্তি পান তিনি। এই ঘটনায় আগামী 4 মে ভেঞ্চুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজিরা দেওয়ার কথা রয়েছে তার। এদিকে নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে স্বেচ্ছায় পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন ব্রিটনি। এই কঠিন সময়ে তার পরিবারের সদস্যরাও পাশে রয়েছেন। ব্যক্তিগত জীবনের নানা সংকটও পেরিয়ে এসেছেন এই তারকা। 2007-8 সালের মানসিক স্বাস্থ্য সংকটের পর দীর্ঘ 13 বছর তার উপর কনজারভেটরশিপ জারি ছিল, যা শেষ হয় 2021 সালে। ভক্তদের মতে রিহ্যাবে ভর্তি হওয়ার এই সিদ্ধান্ত ব্রিটনি স্পিয়ার্সের জীবনে ইতিবাচক পরিবর্তনের নতুন সূচনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, চ্যানেল 24 এর ডিজিটাল বুলেটিন নিউজল্যান্ড 24 এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।